হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল কেমিস্ট্রিওয়ালা এসপি। সামনেই নবম শ্রেণীর ছাত্রীদের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024 সালের, যেটাকে আমরা অ্যানুয়াল পরীক্ষা বলে থাকি সাধারণত। সেই পরীক্ষা ফিজিক্যাল সায়েন্সের সাজেশান দুটো পার্টে আমি দেব। ক্লাস 9-এর যেহেতু অনেকগুলো চ্যাপ্টার, তাই আমি দুটো পার্টে দিচ্ছি। আজকে মোটামুটি অর্ধেকের বেশি চ্যাপ্টার দিয়ে দেবো, আর একটা পার্টে বাকি চ্যাপ্টারগুলো দেবো। ওকে, এবং প্রত্যেকটি ছাত্রছাত্রীকে আমি বলবো যে যে প্রশ্নগুলো আমি দিয়েছি সেখানে ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, সব প্রশ্নই আছে। এমসিকিউ, শূন্যস্থান সব ধরনের ভাবেই হতে পারে। আমি প্রশ্নগুলো তোমাদের দিয়ে দিলাম। তোমরা প্রত্যেকটি প্রশ্ন দেখে দেখে খাতায় লিখে নাও এবং প্রত্যেকটি প্রশ্ন তৈরি করো, সুন্দর করে তৈরি করো। যেহেতু শুধুমাত্র আমি সাজেশন প্রশ্নই দিলাম, সেক্ষেত্রে যদি কোনো প্রশ্নের উত্তর বই থেকে বের করতে তোমাদের অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা হয়, আমি বারবার তোমাদের বলে রাখছি, অবশ্যই আমাকে কমেন্ট করো, জানিও, আমাকে বলো যে স্যার এই প্রশ্নটায় উত্তর আমি খুঁজে পাচ্ছি না বা সমস্যা হচ্ছে। আমি যত দ্রুত সম্ভব তোমাদের আমি উত্তর দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে যেহেতু এমনি একটু দেরি হয়ে গেছে, আমি অনেকদিন ধরেই ভাবছি তোমাদের দেব। যাই হোক, তোমাদের 9-এর পরীক্ষা ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে বা অনেক স্কুলে নভেম্বর মাসের শেষের দিক থেকে, ফলে এখনও 15 দিন আছে। আর তোমাদের তো পুরো সিলেবাসটা পড়া হয়ে গেছে, যে কারণে এখন শুধু এই প্রশ্নগুলো সামনে আসলে প্রশ্নগুলো পরপর তোমরা রেডি করতে পারবে, কোনো অসুবিধা নেই। আর একটা কথা, প্রত্যেকটি চ্যাপ্টার থেকে আমি খুব বেশি প্রশ্ন দিইনি, 8-10টা করে প্রশ্ন, সব মিলিয়ে, ছোট বড় সব মিলিয়ে প্রত্যেকটি চ্যাপ্টার থেকে আমি 8-10টা করে প্রশ্ন দিয়েছি। ওকে, তো দেখে নাও ভালো করে কোন চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আমি দিয়েছি, আমি একটু আলোচনাও করে দিচ্ছি। চলো দেখি। দেখো, প্রথমে আসছে পরিমাপ পদ্ধতি, প্রথম চ্যাপ্টার। এখানে দেখো 1 নম্বরে এককহীন একটি রাশির উদাহরণ দাও। 2 নম্বরে স্কেলার এককহীন একটি রাশির উদাহরণ দাও। অনেক রাশি আছে, একটি বললে একটিই লিখবে। এককহীন একটি রাশি যেমন পারমাণবিক গুরুত্ব, দ্রাব্যতা, ওকে, আণবিক ওজন, এরকম রয়েছে সব, এরকম যে কোনো একটা দেবে। 2 নম্বর প্রশ্ন, স্কেলার রাশি ও ভেক্টর রাশির মধ্যে দুটি পার্থক্য লেখে। প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্কেলার রাশি ও ভেক্টর রাশি একটা বক্স করে 3টে কলাম করবে। কিসের উপর ভিত্তি করে পার্থক্য লিখছো? স্কেলার রাশি, তারপর ভেক্টর রাশি, এরকম করে পার্থক্য লিখবে দুটো। 3 নম্বরে দেখো মাত্রাহীন, কিছু কিছু প্রশ্নের উত্তর আমি বলে দিচ্ছি যেগুলো শর্ট। মাত্রাহীন অথচ একক আছে এমন একটি রাশির উদাহরণ দাও। সেটা হবে কোণ, অ্যাঙ্গেল, কারণ কোণের মাত্রা নেই কিন্তু কোণের একক আছে রেডিয়ান। কোয়েশ্চেন নাম্বার 4, দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে বড় এককের নাম কি? দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে বড় এককের নাম কি? দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে বড় এককের নাম পারসেক। আর এটাকে কি বললাম? এটাকে বললাম কোণ, অ্যাঙ্গেল। আর এককহীন রাশি অনেক আছে, দ্রাব্যতা হতে পারে, পারমাণবিক গুরুত্ব হতে পারে, অনেক আছে, একটা লিখতে হবে। আলোকবর্ষ কাকে বলে? আলোকবর্ষ কাকে বলে এটাও পরীক্ষায় আসে। শূন্য মাধ্যমে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে আলোকবর্ষ বলে। 6 নম্বর দেখো, ঘনত্ব কাকে বলে? এসআই পদ্ধতিতে এর একক কি? ঘনত্ব কোনো বস্তুর একক আয়তনে ভরকে ঘনত্ব বলে। এসআই পদ্ধতিতে এর একক গ্রাম পার, বলো ঘনত্ব, ভর বাই আয়তন, গ্রাম পার ঘনমিটার। 7 নম্বর, মাত্রা কাকে বলে? ভীষণ গুরুত্বপূর্ণ। অনেক সময় মাত্রা কাকে বলে না আসলেও বল ও ঘনত্বের মাত্রা, কোনো একটা রাশি তুলে ধরে বলে এর মাত্রা লেখো, এটাও আসে। তাহলে এখানে দেখো 7টি প্রশ্ন। চলো দেখি, আর 2-3টে প্রশ্ন আছে এই চ্যাপ্টার থেকে। আমি তোমাদের আগেই বলেছি ম্যাক্সিমাম 10টা প্রশ্ন রয়েছে। দেখো, ভীষণ গুরুত্বপূর্ণ 3খানা প্রশ্ন। একটি ভালো তুলাযন্ত্রের কি কি গুণ থাকা দরকার সেগুলো লিখবে। তুলাযন্ত্রের সুবেদী হওয়া দরকার, তুলাযন্ত্রের তুলাপাত্র দুটি এক ভর থাকা দরকার, হালকা হওয়া দরকার, তুলাযন্ত্রটি দৃঢ় মজবুত হওয়া দরকার, এরকম অনেক গুণ রয়েছে। অনেক সময় প্রশ্ন আসে তুলাযন্ত্রের সুবেদিতা বলতে কি বোঝো? উত্তর মোটামুটি একই হবে। ওকে, সমান ভরের দুটি বস্তু 2 পাল্লায় রাখলে যদি সমান ওজন দেখায় তাহলে সেটা সুবেদিতা। 9 নম্বরে দেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ওজন বাক্সে বাটখারাগুলি ভরের অনুপাত 5:2:2:1 অনুপাতে রাখা হয় কেন? এইটাও খুব গুরুত্বপূর্ণ, আসে পরীক্ষায়। আর 10 নম্বরের প্রশ্নটা লাস্ট প্রশ্ন এই চ্যাপ্টারে আমার সাজেশনের, এটা 2-3 নম্বরের বড় প্রশ্নে আসে। আয়তন মাপক চোঙ ও সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে অসম আকৃতির কোনো কঠিন বস্তুর ঘনত্ব কিভাবে নির্ণয় করবে? এই 10টি প্রশ্ন আমি প্রথম চ্যাপ্টার থেকে তোমাদের জন্য সিলেক্ট করলাম। 10টি সুন্দর করে, প্রত্যেকটি প্রশ্ন সুন্দর করে তৈরি করবে। আবার বলছি, কোনো প্রশ্নের উত্তর খুঁজে পেতে অসুবিধা হলে আমাকে সঙ্গে সঙ্গে জানাবে। চলো সেকেন্ড চ্যাপ্টারে যাই। দেখো, সেকেন্ড চ্যাপ্টার বল ও গতি থেকে
প্রথম প্রশ্ন রয়েছে একটি মিশ্র গতির উদাহরণ দাও, জাস্ট উদাহরণ লাগবে। 2 নম্বর দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য লেখো, দুটো পার্থক্য রেডি করে রাখবে। 3 নম্বর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ত্বরণের এককে সেকেন্ড কথাটি দুবার ব্যবহৃত হয় কেন, ইম্পর্টেন্ট। 4 নম্বর কোনো বস্তুর বেগ নেই অথচ ত্বরণ আছে এমন সম্ভব কি, ব্যাখ্যা করো। অবশ্যই সম্ভব, কারণ একটা বস্তুকে যখন উপরের দিকে ছড়িয়ে দেওয়া হয়, সেই বস্তুটা যখন উপরের দিকে যেতে যেতে একটা নির্দিষ্ট সময় পর বস্তুটা কিছুক্ষণের জন্য সেই জায়গায় স্থির হয়ে যায়, তারপরে তো আবার নিচে নেমে আসে। এই স্থির হয়ে যাওয়ার মুহূর্তে তার বেগ শূন্য, কিন্তু তার উপর অভিকর্ষজ ত্বরণ ক্রিয়াশীল। তাহলে এটা সুন্দর করে লিখে নেবে। 4 ভরই বস্তুর জাড্যের পরিমাপ ব্যাখ্যা করো, 2 নম্বরের প্রশ্ন বইয়ে সুন্দর করে পেয়ে যাবে। 6 নম্বরে দেখো নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি বিবৃত করো। অনেক সময় এটা কিন্তু সরাসরি আসে, নিউটনের দ্বিতীয় গতিসূত্র এবং প্রথম গতিসূত্র এই দুটোর মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে দেয়। এইটা দ্বিতীয় গতিসূত্রটাই পরীক্ষায় বেশি আসে বলে আমি এইটা দিয়েছি, প্রথম গতিসূত্রটাও কিন্তু রেডি করে রেখো। 7 নম্বর দেখো নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। এই প্রশ্নটা ভয়ঙ্করভাবে ইম্পর্টেন্ট। 1 নিউটন সমান 10⁵ ডাইন, এই সম্পর্কটা তোমাকে প্রতিষ্ঠা করতে হবে। ক্লিয়ার? কিভাবে প্রতিষ্ঠা করবে সেটা বইয়ে দেওয়া আছে, সুন্দর করে বুঝে নিও, বুঝতে অসুবিধা হলে আমাকে বলো। চলো নেক্সট দেখি। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 8, ভরবেগ কাকে বলে, এসআই পদ্ধতিতে এর একক কি। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভরবেগ কাকে বলে, এসআই পদ্ধতিতে এর একক কি। একটি খালি ট্রাক ও একটি মাল বোঝাই ট্রাক একই বেগে গতিশীল, কোনটিকে থামাতে বেশি বল প্রয়োগ করতে হবে, ব্যাখ্যা করো। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 10, চলন্ত বাস হঠাৎ থামলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা জাড্যের জন্য, গতিজাড্য। কেন? বাসটা চললে স্বাভাবিকভাবে বাসের মধ্যে থাকা যাত্রীরাও সমানভাবে গতিশীল। এবার হঠাৎ করে বাসটা থেমে গেলে আমাদের শরীরের মাজার নিচ থেকে নিচের অংশ পা বাসের সঙ্গে কানেক্টেড রয়েছে, ফলে স্বাভাবিকভাবেই আমাদের পা বাসের সঙ্গে থেমে যায়, কিন্তু শরীরের উপরের অংশটা গতিশীলতা বজায় রাখার জন্য সামনের দিকে ঝুঁকে পড়ে। ঠিক একই রকমভাবে একটা স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে আমরা পেছনের দিকে ঝুঁকে পড়ি, একই কারণ, এটা হচ্ছে স্থিতিজাড্যের জন্য। তারপরে দেখো 11 নম্বর আর 12 নম্বরে দুখানা অঙ্ক দিয়েছি। এই সাধারণত এই ধরনের অঙ্কগুলোই পরীক্ষায় আসে। পরীক্ষায় যখন তোমাদের আসবে তখন এই ডিজিটগুলো চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু অঙ্কগুলো মোটামুটি এরকমই আসে। 200 গ্রাম ভরের একটি বস্তুতে 5 মিটার/সেকেন্ড² ত্বরণ সৃষ্টি করতে কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে নির্ণয় করো। অথবা একটি গাড়ি স্থির অবস্থা থেকে 5 মিটার/সেকেন্ড² সমত্বরণে চলতে শুরু করলে 12 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। এই দুখানা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে, ওকে, ভালো করে প্র্যাকটিস করবে। তার মানে P সমান mf, প্রথম অঙ্কটা 11 নম্বর অঙ্ক, P সমান mf বা P সমান ma, আর প্রযুক্ত বল সমান বস্তুর ভর ইন্টু ত্বরণ, এই সমীকরণ অনুযায়ী হবে। আর দ্বিতীয়টা v² সমান u² + 2as, এই সমীকরণ থেকে, বা s সমান ut + ½ at², এই সমীকরণ থেকে হবে। ওকে, 12টা বলে দিলাম এখান থেকে, এই চ্যাপ্টার থেকে 12টা প্রশ্ন। ওকে, চলো দেখি নেক্সট চ্যাপ্টার। দেখো চ্যাপ্টারটি বেশ বড়, তাই 12টি নয়, আর 3টি প্রশ্ন আছে। s সমান ut + ½ at² ও v² সমান u² + 2as সমীকরণ প্রতিষ্ঠা করো। এই দুটো সমীকরণই তোমরা রেডি করে রাখবে, যে কোনো একটা পরীক্ষা আসতে পারে। 14 নম্বরে ছোট প্রশ্ন, একটি স্পর্শযুক্ত ও একটি স্পর্শহীন বলের উদাহরণ দাও। ওকে, মহাকর্ষ বল স্পর্শহীন বল, আর স্পর্শযুক্ত স্পর্শ করে ঠেলা, এগুলো কিন্তু স্পর্শযুক্ত স্পর্শহীন বলের একটা করে উদাহরণ মনে রেখো। কোয়েশ্চেন নাম্বার 15, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 15 নম্বর, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি বিবৃত করো। নিউটনের তৃতীয় গতিসূত্রতে কিভাবে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র প্রমাণ করবে। আমি বারবার বলছি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এই চ্যাপ্টার থেকে 15টি প্রশ্ন। ওকে, চলো নেক্সট যাই। এবারে আরো একটা বড় চ্যাপ্টার, এই চ্যাপ্টারটি বেশ বড়, পদার্থ গঠন ও ধর্ম। দেখো এখান থেকে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাকিগুলো সব বাদ দিয়ে দিয়েছি, এই প্রশ্নগুলো রেডি করবে। ব্যারোমিটারের সাহায্যে কিভাবে আবহাওয়ার পূর্বাভাস জানা যায় লেখো, 1 নম্বর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 2 নম্বর, সাইফনের ক্রিয়ার শর্ত লেখো, এটাই বেশি আসে। সাইফন কি কাজে ব্যবহার করা হয় তার থেকে ক্রিয়ার শর্তটা বেশি আসে পরীক্ষায়। 3 নম্বর, প্লবতা কাকে বলে, কোনো বস্তুর তরলে ভাসনের শর্ত উল্লেখ করো, অর্থাৎ বস্তুটা যে তরলে ভাসবে তার শর্ত কি সেটা উল্লেখ করতে হবে। 4 নম্বরে দেখো ঘনত্ব ও আপেক্ষিক ঘনত্বের মধ্যে দুটি পার্থক্য লেখো। মোটামুটি পার্থক্যগুলো দুখানা করে রেডি রাখবে, তাহলেই হবে। 5 নম্বরের প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। পৃষ্ঠটান কাকে বলে, এর মাত্রা লেখো, এসআই পদ্ধতিতে এর একক লেখো। 3টেই ইম্পর্টেন্ট। আজকে যে সাজেশন দিলাম
প্রতিটা প্রশ্ন যদি পরীক্ষায় না আসে তখন আমাকে বলবে যে স্যার এই প্রশ্নগুলো আসেনি। ঠিক আছে, প্রতিটা প্রশ্ন কিন্তু যত্ন করে তোমাকে রেডি করতে হবে। তাহলে 5টি প্রশ্ন দিলাম, চলো আর দেখি এই চ্যাপ্টার থেকে কি প্রশ্ন আছে। দেখো মোট 10টি প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ প্রত্যেকটি প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন, বৃষ্টির ফোঁটা গোলকাকার ধারণ করে কেন, ব্যাখ্যা করো। এটা পৃষ্ঠটানের জন্য হয়, পৃষ্ঠটানের ওই অংশে গিয়ে তোমার বই খুলে দেখবে সুন্দর করে লেখা আছে এই উত্তর, আর না পেলে তো আমি আছি। 7 নম্বর দেখো, বার্নৌলি নীতি বিবৃত করো ও ব্যাখ্যা করো। ছোট্ট করে নীতিটা লিখবে, এই নীতি কোন সংরক্ষণ সূত্র মেনে চলে, এই নীতি শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে। এটা 1 নম্বরের ছোট্টর সঙ্গে একটা প্রশ্ন থাকে। আর বিবৃত করো ব্যাখ্যা করোটা বই থেকে সরাসরি লিখবে। 8 নম্বর, দ্রুতগামী ট্রেনের কাছে দাঁড়ানো বিপজ্জনক কেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা সান্দ্রতার ওই জায়গা থেকে পেয়ে যাবে। 9 নম্বর, ইয়ং গুণাঙ্ক কাকে বলে, স্প্রিং এর বল ধ্রুবকের এসআই একক লেখো। দুটোই ছোট ছোট প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্ন ছোট ছোট পার্ট মার্কিং তোমাদের আসবে 1+1+1 এরকম করে। দবার ইস্পাতের মধ্যে কোনটি অধিক স্থিতিস্থাপক এবং কেন, দেখো এটা ইস্পাত বেশি স্থিতিস্থাপক হবে, তার কারণটা বইয়ে আছে, দেখে নিও। পীড়ন ও বিকৃতির এসআই একক লেখো। ওকে, তাহলে এই 10টি প্রশ্ন এই চ্যাপ্টার থেকে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্ব সহকারে সুন্দর করে লিখে নেবে। আমি প্রতিটা চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো দিচ্ছি বইয়ে তোমরা পেয়ে যাবে। ওকে, এবার সব স্কুলে তো সব বই রেকমেন্ড থাকে না, বিভিন্ন স্কুলে বিভিন্ন বই রেকমেন্ড থাকে, তো সব প্রশ্নের উত্তর আবার সব বইয়ে ঠিকঠাক থাকে না। যাই হোক, আমি যেহেতু আমার সকল ছাত্রছাত্রীদের দিচ্ছি, কারোর যদি এই কোনো প্রশ্ন নিয়ে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে বলো, আমি সঙ্গে সঙ্গে তোমাদের সেই প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে তোমাদের দিয়ে দেবো। ওকে, চলো নেক্সট দেখি। এবার আরো একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, পরমাণুর গঠন। রাদারফোর্ডের 1 নম্বর প্রশ্ন, রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা থেকে পরমাণুর গঠন সংক্রান্ত কি কি সিদ্ধান্ত পাওয়া গেছে। জাস্ট বেশি বড় করে যদি এই রকম পরীক্ষা প্রশ্ন আসে তাহলে ওই পরীক্ষা পদ্ধতি একে থেকে অত কিছু দরকার নেই, সরাসরি উত্তর লিখবে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা থেকে নিম্নলিখিত সিদ্ধান্তগুলি পাওয়া গেছে। 1 নম্বর, পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা। 2 নম্বর, পরমাণুর মাঝে পজিটিভ তড়িৎগ্রস্ত একটি অংশ থাকে যেখান থেকে ইলেকট্রন, এরকম যে তথ্যগুলো পাওয়া গেছে। পরমাণুর দুটো অংশ, মধ্যবর্তী নিউক্লিয়াস, বাইরে ইলেকট্রন পূর্ণ, ইলেকট্রনগুলো ঘোরে কক্ষপথে, এরকম যে সিদ্ধান্তগুলো জাস্ট ছোট করে পয়েন্ট করে লিখবে, অতিরিক্ত কোনো কথা লেখার প্রয়োজন নেই। 2 নম্বর, রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি লেখো। এটাও বইয়ে বড় করে লেখা আছে, অত বড়র প্রয়োজন নেই। প্রথম লিখে পরমাণু, 1 নম্বর পয়েন্ট লিখবে পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারেনি। 2 নম্বর, রেখাবর্ণালীর উৎপত্তি ব্যাখ্যা করতে পারেনি। জাস্ট ছোট করে দুটো ত্রুটি লিখে দেবে। 3 নম্বর, পরমাণুর সুস্থির কক্ষপথ বলতে কি বোঝো। বোরের পরমাণুবাদ থেকে জানা যায় যে নিউক্লিয়াসের বাইরে এমন কিছু কক্ষপথ রয়েছে যে কক্ষপথে থাকাকালীন ইলেকট্রনগুলো শক্তি গ্রহণও করে না, শক্তি বর্জনও করে না, এবং সেখানে থাকাকালীন ইলেকট্রনগুলোর শক্তি স্থির থাকে। সেই জন্য ওই কক্ষপথগুলোকে বলা হয় সুস্থির কক্ষপথ বা সুস্থিত কক্ষপথ। 4 নম্বর, আইসোটোপ কাকে বলে, এদের রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন। এটাও বই সুন্দর করে পেয়ে যাবে। এদের রাসায়নিক ধর্ম সাধারণত নির্ভর করে ইলেকট্রনের সংখ্যার উপর। এবার যেহেতু আইসোটোপগুলোর পারমাণবিক সংখ্যা 1, তাই এদের ইলেকট্রন সংখ্যা 1, তাই এদের রাসায়নিক ধর্ম কি হয়, একই হয়, সেম হয়। চলো নেক্সট দেখি। এবার দেখো 5 নম্বর প্রশ্ন, কোন পরমাণুর এম কক্ষপথে 2টি ইলেকট্রন ও পরমাণুটিতে 11টি নিউট্রন আছে, পরমাণুটির পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা কত হবে বলে দিই। এবার দেখো এম কক্ষপথে 2টি মানে আমরা জানি কে কক্ষপথ, তার মানে ফিল আপ করে এসছে, কে তে 2টো, এল এ 8টি, আর এম এ 2টো আছে, তার মানে মোট ইলেকট্রন হলো 8, 9, 10, 12টি। তার মানে মোট ইলেকট্রন হলো 12টি, তাহলে পারমাণবিক সংখ্যা কত, 12। আর ভর সংখ্যা কি হয়, নিউটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা যোগফল। তাহলে 12টি ইলেকট্রন থাকলে প্রোটনও 12 থাকবে, তাহলে 12টি প্রোটন আর 11টি নিউটন, তার মানে 23, তার মানে ভর সংখ্যা 23। ওকে, 6 নম্বর দেখো, নিউট্রন বিহীন একটি পরমাণুর নাম লেখো। পরীক্ষায় যদি প্রশ্ন আসে তাহলে লিখবে সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম, সরাসরি সুন্দর করে। হাইড্রোজেন লিখলে কিন্তু কেটে দেবে, লিখতে হবে সাধারণ হাইড্রোজেন। এবার দেখো নিম্নের কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ, H13, C612, OH16। এইটা সাধারণ মৌল, এ আইসোটোপ নয়। OH16 সাধারণ মৌল, এটাও আইসোটোপ নয়, কিন্তু এটা হাইড্রোজেনের তেজস্ক্রিয় আইসোটোপ। কারণ হাইড্রোজেনের আইসোটোপ কটি, 3টি, H11, H12 আর H13। তার মধ্যে এই দুটো স্বাভাবিক আর লাস্টেরটা তেজস্ক্রিয়, তাহলে এইটা তেজস্ক্রিয়। 7 নম্বর প্রশ্ন দেখো, নিম্নের পরমাণুগুলির মধ্যে আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন চিহ্নিত করো। ক্লিয়ার? এবার তোমাদের জানতে হবে আইসোটোপ কাকে বলে। পারমাণবিক সংখ্যা 1, ভর সংখ্যা আলাদা। তাহলে এখানে দেখো আইসোটোপ কোনটা, এখানে আইসোটোপ কোনটা দেখো,
তোমরা জাস্ট দেখে নাও যে এই 1 2 3 4 5 6 6টা মৌলের মধ্যে পরমাণুর মধ্যে কোন দুটোর পারমাণবিক সংখ্যা এক, ভর সংখ্যা আলাদা, তারা আইসোটোপ হবে। আইসোটোন যাদের নিউটন সংখ্যা সমান, দেখে নাও, আমি কিচ্ছু বলবো না, এটা তোমাদের অ্যাপ্লাইড টাইপের থাকলো। নিউটন সংখ্যা সমান এমন দুটো জোড় খুঁজে বের করো, আর পারমাণবিক সংখ্যা আলাদা, ভর সংখ্যা এক, এমনও খুঁজে বের করো। ক্লিয়ার? এই দুটো এইটা তোমাদের একটা কাজ থাকলো, ঠিক আছে? এটা করে নিও তোমরা। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 8, OH 16 এর ইলেকট্রন বিন্যাস লেখো। OH 16 তার মানে ইলেকট্রন সংখ্যা কত আগে লিখে নাও। ইলেকট্রন সংখ্যা 8, 8টি ইলেকট্রন থাকলে ইলেকট্রন বিন্যাস হবে 2,6, কারণ কে কক্ষপথে থাকবে ম্যাক্সিমাম দুটো, তারপরে 8টার বাকি 6টা থাকবে এল কক্ষপথে। ওকে, চলো নেক্সট দেখি। এবার যে চ্যাপ্টারটা রয়েছে মোলের ধারণা, সেখান থেকে সাধারণত ছোট ছোট অঙ্ক আসে। এই চ্যাপ্টার থেকে সেই রকমভাবে বড় মানে থিওরি প্রশ্ন, লেখার প্রশ্ন তেমন কিছু আসে না। আমি দু একটা দিয়েছি, দেখো। অ্যাভোগাড্রো 1 নম্বরে অ্যাভোগাড্রো সংখ্যার মান কত, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় খুব আসে। 2 নম্বরে দেখো মোলার আয়তন কাকে বলে, এটাও পরীক্ষায় আসে। সেই সঙ্গে যেটা আসা কথা সেইটা দেখো, প্রমাণ চাপ ও উষ্ণতায় 88 গ্রাম, এটা গ্রাম হবে, 88 গ্রাম, পাশে গ্রাম লেখা হবে। গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত, এটা একটু বুঝিয়ে দিই। কার্বন ডাইঅক্সাইড গ্যাস মানে CO2, তাহলে এর আণবিক ওজন কত বলো? এর আণবিক ওজন কার্বনের 12, অক্সিজেন 16 16 32, তার মানে কত? 44। তাহলে 44 গ্রামের STP-তে আয়তন কত? আমরা জানি যার যা আণবিক ওজন হয় তার STP-তে আয়তন হয় 22.4 লিটার। তাহলে 88 গ্রামের কত হবে? 88 গ্রামের হবে 22.4, তার দ্বিগুণ। ক্লিয়ার? বোঝা গেল? চলো 3 নম্বর, 36 গ্রাম জল সমান কত মোল জল? আগে দেখে নাও, জল মানে কি? H2O, তাহলে এর ওজন বের করো। H2 মানে 2 আর অক্সিজেনের 16, 18। তাহলে 18 যার যা আণবিক ওজন হয় সেটাই তার 1 মোল, এটা জানো তোমরা। তাহলে 36 গ্রাম জল সমান কত মোল জল হবে? 2 মোল জল। অনুসংখ্যা নির্ণয় করো। আবার জিনিসটা শিখিয়ে দিই, যার যা আণবিক ওজন তার এটা 1 মোল শিখলে, যার যা আণবিক ওজন তার আয়তন 22.4 লিটার শিখলে। এবার আরেকটা জিনিস শিখে নাও, যার যা আণবিক ওজন তার মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে, অর্থাৎ 6.022 × 10⁻23। তাহলে 16 গ্রাম, তাহলে 18 গ্রাম জলের মধ্যে এত সংখ্যক অণু থাকবে, তাহলে 36 গ্রাম জলের মধ্যে কত? 2 × 6.022 × 10⁻23। ওকে, নাও লাস্ট কোয়েশ্চেন। STP-তে একটি গ্যাসের 1 গ্রামের আয়তন 280 ml, ওই গ্যাসের আণবিক ভর নির্ণয় করো। দেখ উল্টে দাও, 280 ml এর ওজন কত? 1 গ্রাম। তাহলে 22.4 লিটারকে এবার মিলিলিটারে নিয়ে আসো তো, তাহলে হবে 22,400 ml। তাহলে 22,400 ml এর ওজন বের করো। 22,400 ml এর ওজন যা বেরোবে সেটাই তার কি? আণবিক ওজন। এই যে এক্ষুনি শেখালাম। ওকে, চলো নেক্সট। এবার চলে এসেছি দ্রবণ চ্যাপ্টারে। এখান থেকে কিন্তু লেখার প্রশ্ন, বড় বড় প্রশ্ন থাকে। 1 নম্বর দেখো, কোলয়েডীয় দ্রবণ কাকে বলে? এই চ্যাপ্টারে কোনো অঙ্ক নেই। কোলয়েডীয় দ্রবণ কাকে বলে? উদাহরণ দাও, সরাসরি পড়ে নেবে। ইমালশন কাকে বলে? উদাহরণ দাও, বইয়ে সব পেয়ে যাবে। 3, ইমালশন কারক কাকে বলে? দুধে ইমালশন কারক কি? কেসিন। দুধে ইমালশন কারক কেসিন বলা হয়। 4, দ্রাব্যতা কাকে বলে? দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতার উল্লেখ করা হয় কেন? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ইমালশন কাকে বলে? ইম্পর্টেন্ট। ইমালশন কারক, দুধে ইমালশন কারক কি? ইম্পর্টেন্ট। এবার 5 নম্বরের ব্যাপারটা একটু বুঝিয়ে দিই। উষ্ণতা বৃদ্ধি করলে কিছু কিছু পদার্থ আছে তাদের দ্রাব্যতা বাড়ে, কিছু কিছু পদার্থ আছে তাদের দ্রাব্যতা কমে, কিছু কিছু পদার্থ আছে তাদের দ্রাব্যতা একই থাকে, চেঞ্জ হয় না। আবার কিছু কিছু পদার্থ আছে তাদের দ্রাব্যতা প্রথমে বাড়ে পরে কমে। 4টের একটা করে উদাহরণ লিখতে হবে। যেমন বাড়ে পটাশিয়াম নাইট্রেট, ঠিক আছে, কমে একই থাকে, এইগুলো প্রথমে বাড়ে পরে কমে। গ্লোবাল সল্ট, এইগুলো সব দেখে নিও, বইয়ে রয়েছে। একটি করে উদাহরণ প্রত্যেকটা দিতে হবে। ওকে, চলো নেক্সট দেখি। তরলে গ্যাসের দ্রাব্যতার উপর উষ্ণতা ও চাপের প্রভাব ব্যাখ্যা করো। প্রশ্নটা ভয়ঙ্করভাবে ইম্পর্টেন্ট, ঠিক আছে। যেমন ধরো জলে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত করে লেমনেড তৈরি করা হয়, সোডা ওয়াটার তৈরি করা হয়। ওকে, এইগুলো দেখে নিও, যে কারণে ওদের বোতল ছিপি করলে বুদবুদ আকারে বাইরে বেরিয়ে আসে। 7 নম্বর 8 নম্বর কোয়েশ্চেনটা কিন্তু ভয়ঙ্কর ইম্পর্টেন্ট। মূলত এই দুটোর মধ্যে 7 নম্বরটা তো ভয়ঙ্কর ইম্পর্টেন্ট। অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করার 2টি উপায় লেখো। ওকে, 8 নম্বর উল্টোটা, সম্পৃক্ত দ্রবণকে কিভাবে অসম্পৃক্ত দ্রবণে পরিণত করা যায় লেখো। 9, দ্রবণের গাঢ়ত্বকে গ্রাম পার লিটার এককে প্রকাশ করো। এটা এখানেও এই ধরনের একটা অঙ্ক থাকে, দ্রবণের গাঢ়ত্বকে। দাঁড়াও, অঙ্কটা চেঞ্জ করে দিচ্ছি আমি। এই প্রশ্নটা ইনকমপ্লিট রয়েছে, আমি কমপ্লিট করে দিচ্ছি। চলো, এখানে প্রশ্নটা হবে 20% Na2CO3 দ্রবণের গাঢ়ত্বকে
20% Na2CO3 দ্রবণের গাঢ়ত্বকে গ্রাম পার লিটার এককে প্রকাশ করো। ছোট্ট একটা অঙ্ক। 10 আইসক্রিমে কোন সংরক্ষক ক্লোরাইড ব্যবহার করা হয়? এইগুলো কিন্তু সব রেডি করবে। ওকে, এই চ্যাপ্টার থেকে আমি 10টি প্রশ্ন দিলাম। চলো নেক্সট চ্যাপ্টার দেখি। দেখো, অ্যাসিড, ক্ষারক ও লবণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে খুব সহজে নাম্বারও তোলা যায়। 1 নম্বর দেখো, সালফিউরিক অ্যাসিড দ্রবণে মিথাইল অরেঞ্জ দ্রবণ যোগ করলে দ্রবণের বর্ণ কি হবে? তোমাদের দেখবে বইয়ে একটা বক্স আছে, সেখানে মিথাইল অরেঞ্জ, লিটমাস, ফেনফথ্যালিন সব অ্যাসিড দ্রবণে, ক্ষার দ্রবণে, প্রসম দ্রবণে কি বর্ণ ধারণ করে সেটা রয়েছে। দু একটা মনে রাখবে, যেমন আমি দিয়েছি তোমাদের এটা। কৃষিতে জলের পিএইচ পরিবর্তনের প্রভাব ব্যাখ্যা করা 2 নম্বরের বড় প্রশ্ন। কিভাবে এর প্রতিকার সম্ভব এগুলো দেখে নিও। একটি তরল যে সালফিউরিক অ্যাসিড তা কিভাবে প্রমাণ করবে, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ পরীক্ষা। ছোট ছোট করে, বেশি বড় লেখার দরকার নেই, ছোট্ট করে লিখে একটা সমীকরণ দিয়ে দিলে খুব ভালো হয়। 4 নম্বর দেখো, কোন দ্রবণের পিএইচ কি নির্দেশ করে? পিএইচ কি নির্দেশ করে? দ্রবণ কতটা আম্লিক বা কতটা ক্ষারীয় বা দ্রবণ প্রশম কিনা সেটা আমাদের নির্দেশ করে দেয়। 3টি দ্রবণের পিএইচ, একটার হচ্ছে 2, একটার 5, একটা 6.5। কোন দ্রবণটি সর্বাপেক্ষা আম্লিক? অবশ্যই 2, কারণ আমরা জানি পিএইচ এর মান 7 থেকে যত 0-র দিকে আসে আম্লিকতা তত বাড়ে, আর 7 থেকে যত 14-র দিকে যায় তত ক্ষারকীয়তা বাড়ে, এটা আমরা জানি। এবার যার পিএইচ 2 সেটা সব থেকে বেশি আম্লিক হবে। ওকে, চলো নেক্সট দেখি। কোয়েশ্চেন নাম্বার 5, প্রশমন বিক্রিয়া কাকে বলে? অ্যাসিড ও ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে, এবং এখানে অ্যাসিড আর ক্ষারের ধর্ম আস্তে আস্তে লোপ পায়। এই বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলে। একটা সময় পর অ্যাসিড আর ক্ষারের ধর্ম সম্পূর্ণ লোপ পাবে এবং সম্পূর্ণটা লবণ ও জল হয়ে যাবে। একেই প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন রিয়াকশন বলা হয়। 6 নম্বর খুব গুরুত্বপূর্ণ, অম্লরাজ কাকে বলে? এর একটি ব্যবহার লেখো। 3 ভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিড আর 1 ভাগ নাইট্রিক অ্যাসিডের মিশ্রণকে অম্লরাজ বলে। সোনা, প্ল্যাটিনাম দ্রবীভূত করতে কাজে লাগে। 7 নির্দেশক কাকে বলে? একটি উদাহরণ দাও। অর্থাৎ যারা অ্যাসিড ও ক্ষারের প্রশমন ক্রিয়া নির্দেশ করে তাদের নির্দেশক বলে। ইন্ডিকেটর, একটি উদাহরণ ফেনফথ্যালিন হতে পারে, মিথাইল অরেঞ্জ হতে পারে, লিটমাস হতে পারে। 8 নম্বর ভয়ঙ্কর ইম্পর্টেন্ট, অ্যাসিড বৃষ্টি কাকে বলে? এর 2টি কুফল লেখো। অনেক সময় প্রতিকারের উপায় লেখো, সেটাও আসে। তাহলে 5, 6, 7। স্টোন ক্যান্সার বলতে কি বোঝো? এটা কিন্তু ইম্পর্টেন্ট, স্টোন ক্যান্সার। দাঁতের ক্ষয়ের উপর পিএইচ এর প্রভাব ব্যাখ্যা করো, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অ্যান্টাসিডের মূল উপাদান ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের মিশ্রণ উপাদান। আচ্ছা, 12 দেখো বলছে সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিডের একটি করে ব্যবহার লেখো। প্রত্যেকটার একটা করে ব্যবহার তোমরা মুখস্থ রাখবে। ক্লিয়ার? একদম শেষ প্রশ্ন দেখো, একটি আম্লিক অক্সাইড, একটি ক্ষারকীয় অক্সাইড ও একটি উভধর্মী অক্সাইডের উদাহরণ দাও। ক্লিয়ার? তাহলে আমি তোমাদের এই অ্যাসিড, ক্ষারক আর লবণ এই পর্যন্ত তোমাদের আজকের পার্ট 1 সাজেশন কমপ্লিট করলাম। আর থাকলো, আর কি থাকলো? আর থাকলো শব্দ,